ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন, পুড়ে গেছে ৪ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, এক ফায়ারকর্মী নিহত। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন, নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি আসিফের। এবং উপদেষ্টাদের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান নজরুল ইসলামের। রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, বললেন রিজভী। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি সহ অনেক কিছু। মধ্যরাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ক্রমে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ফায়ার সার্ভিসে ১৯টি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ভয়াবহ আগুন। আগুন নিভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত এক দমকল কর্মী নিহত হন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। খোদ সচিবালয়ে মধ্যরাতে লাগে ভয়াবহ আগুন। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। মধ্যরাত ১:৫২ দেখা যায় ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলছে। ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সামনের গেট ভেঙে আমরা ২টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। ৬, ৭, ৮, ৯ এই ৪টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। আগুন লাগার পর সচিবালয়ে ছুটে যান বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথাও জানান তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে রহস্যময় আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ ৭ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের কাজের ক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা। আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ও ৯ তলা। সেখানে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। বিষয়টি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। সচিবালয়ে আগুন নিভে গেলেও এই আগুনের রহস্যের ধূম্রজাল কাটছে না জনমনে। আগুন লাগার পর নানা মহলে সৃষ্টি হয়েছে গুঞ্জন। কেউ বা বলছে পরিকল্পিত নাশকতা, আবার কেউ বা ধারণা নিচ্ছেন দুর্ঘটনা। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয় ৫টি গেট বন্ধ রেখেই রাত থেকেই সেখানে প্রবেশের কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই পুরো সচিবালয় কাজের ক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা। অধিকাংশ ভবনেই বিদ্যুৎ না থাকার কারণে কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করেও করতে পারছেন না অফিস। এই সকালে আমরা স্টাফ গাড়িতে আসছি, আইসা থেকে সচরাচর গেট বন্ধ, কি হয়েছে আগুন লাগছে ভিতরে। পরে এই গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে ভিতরে গেলাম, কিন্তু ওই বিল্ডিংয়ে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না। বাট ওই বিল্ডিংটা নিরাপত্তার স্বার্থেই বা তদন্ত সাপেক্ষেই রেখে দিচ্ছে। এখন যা দেখলাম মোটামুটি বেশ কিছুই পড়ছে। ভিতরে অবস্থা ৭ নম্বর ভবনে তো কাউকে ঢুকতে দিচ্ছে না, ওখানে তো টোটাল ব্যারিকেড দিয়ে রাখা। তো ৩ নম্বর বিল্ডিং, ৪ নম্বর, ৬ নম্বর বিল্ডিং, এগুলোতে কাজ চলছে। এর আগে আগুন লাগার স্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই হুঁশিয়ারি দেন। আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে। সে তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী দোসররা বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে বাংলাদেশে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ ও দাবি নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় এসব কথা বলেন তিনি। এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি। 5ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোকদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পুলিশ সদস্য মুকুল চোকদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে কিশোরগঞ্জে গ্রেফতার এ মামলার আরেক আসামি এসআই মালেককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত মঙ্গলবার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার নির্দেশনা দিয়েছিলেন তা এরই মধ্যে উঠে এসেছে তদন্ত সংস্থার রিপোর্টে। দেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। 26 জানুয়ারি পুলিশ সদস্য মুকুলকে ফের হাজির করা হবে ট্রাইব্যুনালে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপদেষ্টাদেরকে রাজনীতিবিদদের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাব্বির রহমানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রানেসা আয়োজিত রক্তাক্ত মথিয়ার ও রিজভী আহমেদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। থেকে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাই বিএনপিকে যারা বয়কট করতে বলবে তাই বাংলাদেশে মারা যাবে, বয়কট হয়ে যাবে, এই দৃঢ়ভাষায় কথা বলতে চাই। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেই দিনগুলোর কথা স্মরণ করে চলমান ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেন। জানান, নির্বাচনে কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগ বৃথা যাবে। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে, এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। পরে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপদেষ্টাদের সব বিষয়ে মতামত তুলে না ধরে যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম হয়েছে সেই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারকে কাজ করার আহ্বান জানান। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো?
তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? ভারত এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে এত বড় গণতান্ত্রিক দেশ হয়ে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে, এমন প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। তারা তো জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এই দেশের মানুষরা আন্দোলনে রত যারা ছিলাম, আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের? কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র শীতে বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর হার দিন দিন বাড়ছে। স্বজনদের অভিযোগ, এই নগরে অধিকাংশ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই, তাই চরম ভোগান্তিতে পড়তে হয় অভিভাবকদের। তাই এসব হাসপাতালে দ্রুত আইসিইউ স্থাপনার দাবি তাদের। অপূর্ব বাইরের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাই। প্রতিবছর শীতে তুলনামূলকভাবে বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুরা, আর এ রোগে আক্রান্ত মুমূর্ষু শিশুদের সাধারণত হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অথবা আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু বরিশালের অধিকাংশ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। বর্তমানে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৮১ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে, যেখানেও স্থাপন করা হয়নি আইসিইউ ইউনিট। ফলে বাধ্য হয়ে চিকিৎসকরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছেন। ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। বাচ্চাদের এখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, আইসিইউর জন্য সমস্যার জন্য ঢাকা রেফার করতেছে। এই হসপিটালে আইসিইউর ব্যবস্থা নাই। যদি আইসিইউর ব্যবস্থা হইতো তাহলে অনেক বাচ্চাদের জন্য অনেক ভালো হতো। বিশেষ করে বাচ্চা শিশু ওয়ার্ডের অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে যদি আইসিইউর ব্যবস্থা না থাকে তাহলে অল্পতে শিশুটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আমাদের দাবি একটাই, যেখানে আইসিইউর ব্যবস্থা করা হোক এবং আমরা যাতে সবাই আইসিইউর ব্যবস্থায় গ্রহণ করতে পারি। তবে এই ইউনিটটি স্থাপনের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিষয়টি এড়িয়ে গিয়ে জানালেন, শিশুদের উন্নত চিকিৎসায় সব ব্যবস্থাই রয়েছে এখানে। যদি কমপ্লিকেটেড কিছু হয়ে থাকে, জেলা হাসপাতালেও আমাদের কনসালটেন্ট আছে এবং বিশেষ ব্যবস্থা আছে। তারপরেও যদি প্রয়োজন হয়, আমাদের যে দুইটা মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী এবং শেরেবাংলা মেডিকেল কলেজে, আমার মনে হয় সেখানে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে আছে। বরিশাল বিভাগের 6 জেলায় গত এক বছরে 29,000 জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন 41 জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বিসিএস মৎস্য ক্যাডারের সকল সদস্যরা মানববন্ধন করেছেন। সকালে সেগুনবাগিচায় মৎস্য ভবনের সামনে এই মানববন্ধন হয়। বৈষম্য নিরসন পরিষদের মৎস্য ক্যাডারের আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন। এছাড়া মৎস্য ক্যাডারের বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মকর্তারাও নিজ নিজ কর্মক্ষেত্রে অন্যান্য 25 ক্যাডারের সঙ্গে মানববন্ধন করেন। মোহাম্মদপুরের লালমাটিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আতর রহমান ডালি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, যুবদলের নির্বাহী কমিটির সাবেক নেতা মনিরুজ্জামান মনির, 32 নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অনেকে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকের বীমা দাবি পরিশোধকে গুরুত্ব দেওয়ার ফলে দেশব্যাপী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। সকালে নরসিংদী ড্রিম পার্কে আয়োজিত বীমা দাবি পরিশোধ পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় একথা বলেন তিনি। সভায় 15 কোটি 63 লাখ টাকার বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়। বীমা উন্নয়নের প্রধান ডিএমডি মোহাম্মদ আবুল কাশিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহারউদ্দিন মজুমদার সহ
ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউটিউব দেখে কমলা চাষে উদ্বুদ্ধ হয়ে ভাগ্য ফিরেছে প্রবাসীর। প্রথমবারের মতো মাদারীপুরের শিবচরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কমলার। মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের ইটালি প্রবাসী শওকত হোসেনের ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে 2018 সালের দিকে আর্য দত্তপাড়া মৌজায় মাত্র 1 বিঘা জমির খাজনাই নিয়ে কমলা চাষ শুরু করেন। প্রথমে ফলন আশানুরূপ না হলেও হাল ছাড়েনি তিনি। পরম যত্নে আর পরিচর্যার এখন তার বাগান ভর্তি থোকায় থোকায় ঝুলছে হলদে রঙের পাকা কমলা। দেখতে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। কমলার পাশাপাশি করেছেন পেয়ারা, ড্রাগনের চাষ। বেড়েছে চাষাবাদের জমির পরিমাণও। শখের বাগান করেও নিজে রয়ে গেছেন এখনও দূর প্রবাসী ইতালিতে। বাগান পরিচর্যার জন্য সৌদি প্রবাসী নিজের ছেলেকে নিয়ে এসেছেন গ্রামে। গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। এই উদ্যোক্তাকে দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছে আরও অনেকেরা। ঠিক আছে, যদি এই উদ্যোগে আগে আসে আমি মনে করি বেকার যে সমস্যা এটা দূর হবে। যুবকরাই এই খাতে আসলে আমার মনে হয় বেশি কাজে লাগবে, কারণ যুবকরা আপনার বুঝবে যে এটা প্রযুক্তির ব্যবহারটা এখানে ভালো করে করতে পারবে। 2 টাইম অপেক্ষা করার পর এবার আল্লাহ ভালো ফল দিছে, ফলন ভালো হয়েছে। 1 মাস যাবত হয়েছে আমি ফল বিক্রি করতেছি। ভাইয়ের দেখা দেখি আমরাও আশা করি আমরাও সামনে এইগুলো করার চেষ্টা করব। আমাদের কৃষি বিভাগের উপজেলা কৃষি অফিস, জেলা কৃষি অফিস, প্রশাসন এবং আমাদের মাঠ পর্যায়ে যারা উপসাগরের কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তাদের পাশে থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ফায়ার সার্ভিসে 19 ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ে আগুন, পুড়ে গেছে 4 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, ফায়ার কর্মী নিহত। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন, নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জড়িততে ছাড় নয়, হুঁশিয়ারি আসিফের। এবং উপদেষ্টাদের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান নজরুল ইসলামের। রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বললেন রিজভী। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।